ঘুটঘুটে অন্ধকারে ঢেকে থাকা একটা কক্ষে নিজেকে আবিষ্কার করলো জান্নাত। মাত্রই জ্ঞান ফিরেছে তার। মাথাটা ধরে আছে পুরো, তারপরও সব অন্ধকার। জান্নাতের মনে হলো সে হাত পা নাড়াতে পারছে না। জান্নাত হকচকিয়ে গেল। সে এখানে এলো কি করে? সে তো ভার্সিটিতে ছিল। সে অনির্বাণের কাছে অ্যাসাইনমেন্ট জমা দিতে গেল। তারপর জান্নাত আর মনে করতে পারল না। তার মাথা ব্যথা করছে। আচ্ছা, সে কি আবার কিডন্যাপ হয়েছে? এই রে, আদনান তো তাকে মেরেই ফেলবে। তাকে তো বাসা থেকে বেরোতে মানা করেছিল, আর ভার্সিটি, ওই ভার্সিটিতে তো আর যেতেই মানা করেছিল। ইদানিং এই ভার্সিটি থেকে প্রায় অনেক মেয়ে নাকি নিখোঁজ হয়ে যাচ্ছে। জান্নাত কথায় আছে বোঝার চেষ্টা করলো। বাব্বা এই ধার বিছানায় শুয়ে রেখেছে দেখি। প্রথমে চেয়ারে বসিয়ে রেখেছিল, এবার বিছানায়। আচ্ছা, মহুয়া কোথায়? এবারও কি ওর মুখ বাঁধা? জান্নাত আস্তে ধীরে বলল। হেই, সমলক্ষ গাইস, কোথায় তোমরা? কারো কোনো সারা শব্দ না পেয়ে জান্নাত বলল। সবারই মুখ বাঁধা নাকি? এই বাদরের দল, মজা করছিস? দেখ আমার ভয় লাগছে কিন্তু। মহু, মেঘলা, এই। জান্নাত এবার ঠোঁট উল্টে কান্না করে দিল। সে তো ভেবেছিল এবারও মজা হবে, কিন্তু এখন তো মনে হচ্ছে শুধু তাকে তুলে আনা হয়েছে। অবশ্য ওরা তো ঘর থেকে বের হয়নি, আর কিডন্যাপ হবে কেমন করে? জান্নাতের ইচ্ছা হলো নিজের গালে নিজে একটা থাপ্পড় মারতে, কিন্তু সেই বা কী করতো? অনির্বাণ স্যার তাকে বলল যে তার নিজের এসেই অ্যাসাইনমেন্ট জমা দেওয়া লাগবে, কারণ তার নাকি আবার সিগনেচারও লাগবে। আদনানকে বললেও ও নিশ্চয়ই সাথে যেত, কিন্তু সে কি আর জানতো যে আবার কিডন্যাপ করা হবে তাকে? একটা মানুষকে কয়বার কিডন্যাপ করে? জান্নাত ভাঙ্গা স্বরে বলে উঠল। মহু, কোথায় তুই? বিনোদনের অভাব পড়তেছে। তোর মূল্যটা এখন বুঝতে পারছি রে। আদনান, বাঁচান আমাকে। জান্নাত কথাগুলো বলে আবার কান্না করতে লাগলো। হঠাৎ দরজা খোলার শব্দ হলো। জান্নাত চমকে গেল। জুতোর আওয়াজ কানে ভেসে এলো জান্নাতের। কেউ তার দিকে এগিয়ে আসছে, কিন্তু কে? হঠাৎ আলো জ্বালানো হলো। জান্নাত চোখ খিচে বন্ধ করে ফেলল। ওয়েলকাম মাই লেডি বার্ড, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। হঠাৎই কানে ভেসে এলো এক পুরুষালী কণ্ঠস্বর, কিন্তু স্বরটা জান্নাতের চেনা, ভীষণ চেনা। কিছুক্ষণ আগেও শুনেছে এই স্বরটা। জান্নাত পিট করে তাকালো। তাকাতেই সে হতবাক হয়ে গেল। ধীর স্বরে আওড়ালো। অনির্বাণ স্যার, আপনি? অনির্বাণ হাসলো, কিছুটা বিদ্রুপ মিশ্রিত সেই হাসি। অনির্বাণ জান্নাতের কাছে এগিয়ে এলো, ওর পাশে বিছানায় বসলো, তারপর বলে উঠল। এখানে তুমি যাকে দেখছো সে তোমার প্রেমে পড়ে শেখা খাওয়া 2 টাকার টিচার অনির্বাণ নয় সোনা। হি ইজ দ্য মাফিয়া লিডার একে। তোমাকে স্বাগতম আমার এই ব্ল্যাক ওয়ার্ল্ডে। জান্নাত যেন আকাশ থেকে পড়ল। অনির্বাণ সেই আবির। তার মাথায় ব্যাপারটা সেট হচ্ছে না এখনো। অনির্বাণ কি করে আবির হতে পারে? অনির্বাণ হাসলো জান্নাতের এমন চমকে যাওয়া মুখশ্রী দেখে। সে জান্নাতকে একবার নিচ থেকে উপর পর্যবেক্ষণ করলো। তার চোখ দুটো জান্নাতের বুকের কাছে আটকে যায়। ওড়না খানিকটা সরে গেছে সেখানে। জান্নাত সেটা খেয়াল করতেই বলে উঠল। আমার হাতটা খুলুন। আর কি বলছেন আপনি এসব? আপনি আবির কিভাবে? অনির্বাণ সেসব কথা না বলে বলল। তুমি এত সুন্দর কেন? নিজেকে কন্ট্রোল করতে বাধ্য হচ্ছি। আদনানের পছন্দ আছে বলতে হবে, তবে আমার নজর আগে পড়েছিল তোমার উপর। সো অধিকারটা আমার আগে, তাই না? বলো বেবি। জান্নাতের কপাল কুঁচকে আসে। ও হাত মোচড়াচ্ছে তখন থেকে, কিন্তু খুলছে না। অনির্বাণ বলে উঠল। এএসটি বড্ড দূর্ত, কিন্তু ওরা যদি চলে ডালে ডালে তবে আমিও যে চলি পাতায় পাতায়। টোটাল 70 কোটি টাকা লাগতো বুঝলে, জোগাড় হয়েছে 50 কোটি। তোমার ওই কাজিনটা এত লোভনীয় যে কি বলবো। ওই ফকিন্নির জন্য এই ধরাটা খেয়েছি। যাই হোক, কাজের কথায় আসি। তো আমরা সেই মাফিয়াদের খুশি করতে 10টা মেয়ে আনার ব্যবস্থা করেছি। তুমি তাদেরই একজন। জান্নাতের মাথার উপর দিয়ে গেল সব। তার কাজিন মানে কার কথা বলছে এই লোক? শেষের কথাটা শুনে জান্নাতের ভয়ে কলিজা শুকিয়ে গেল। কিন্তু আমি এত নির্দয় নই যে প্র্যাকটিস ছাড়া ওদের কাছে দিয়ে দিব তোমাকে। আমার সাথে আগে প্র্যাকটিস করে নাও, তারপর ওদের কাছে দিব। ভালো আইডিয়া না, বলো? অনির্বাণ একটা বিশ্রী গালি দিল। তারপর শার্টের বোতাম খুলতে লাগলো একটা একটা করে। জান্নাতের ভয় জেঁকে বসে।
ও বলে উঠল। কি কি বলছেন স্যার এসব? আমাকে ছেড়ে দিন প্লিজ। এমনটা করবেন না। আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। অনির্বাণ জান্নাতের উপর ঝুঁকে এসে বলল। কাম অন বেবি, আই এম নট ইউর স্যার। আর এত বুঝে তোমার কাজ নেই। তোমার কাজ হচ্ছে এখন আমাকে খুশি করা, ওকে? জান্নাত কান্না করে দিল। একটা মেয়ের কাছে তার সম্মান সবচেয়ে বড় জিনিস। জান্নাত কি আজকে তবে সেটা হারাতে চলছে? কিন্তু সে তো আদনানের সাথে সংসার করতে চায়। তার স্বপ্ন কি তবে পূর্ণ হবে না? এই মানুষরূপী মানুষের কাছ থেকে কি বাঁচতে পারবে না? জান্নাত কান্নারত স্বরে আওড়ালো। আদনান, বাঁচান আমাকে। অনির্বাণ শার্টটা নিচে ছুঁড়ে ফেলল, তারপরে ঝাঁপিয়ে পড়ল জান্নাতের উপর। জান্নাত খুব জোরে একটা শ্বাস নিল। শ্বাসকষ্ট হচ্ছে তার। সে পিট পিট করে তাকালো। সব কিছু ঝাপসা দেখছে সে। তার কানে কিছু অস্পষ্ট শব্দ ভেসে এলো। সবকিছু অস্পষ্ট দেখছে সে, শুধু খেয়াল করলো একটা ছেলে এটা শুনে দ্রুত এর দিকে এগিয়ে আসছে। তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর এক হাতে তার পালস চেক করছে। সে পাশে থাকা মেয়েটাকে কিছু একটা বলল। হঠাৎই জান্নাতের মনে হলো তার হাতে কিছু একটা বিঁধল সূচের মতো। ছেলেটা কিছু একটা বলছে যেটা সে স্পষ্ট শুনতে পারছে না। মস্তিষ্ক কাজ করছে না তার। জোরে জোরে কয়েকটা শ্বাস নিল সে, তারপরই চোখটা আবার বন্ধ হয়ে গেল তার। আমার জান্নাতের জ্ঞান ফিরেছে অভ্র। সাদমান জ্ঞান ফিরেছে ওর। ভাই দেখো না। আদনান কথাগুলো বলতে বলতে কান্না করে দিল। আদনানের বাবা আদিল শাহনওয়াজ এসে জড়িয়ে ধরলেন ছেলেকে। মা মরে যাওয়ার দিন ঠিক এভাবে কেঁদেছিল এই আদনান। আজ আবার কাছে, তবে এই 3 দিনও কম কাঁদেনি। কেমন বাচ্চাদের মতো কান্না করে বলে গেছে, আমার জান্নাতকে এনে দাও, আমার আর কিছুই চাই না। জুনায়েদ আহমেদও সেটা খেয়াল করেছে। কিছুটা হলেও সবাই আন্দাজ করতে পেরেছে এর কারণটা। সবার মুখে হাসি ফুটে উঠল এই খবর শুনে, কিন্তু আদনান তার বাবাকে জড়িয়ে ধরে এখনো কান্না করেই যাচ্ছে। আদিল শাহনওয়াজ ছেলেকে আগলে বললেন। জ্ঞান ফিরেছে তো আদনান, তাহলে কেঁদেছ কেন? তোমার জান্নাত এটা দেখলে কি বলবে? হ্যাঁ, সে তো ভেবেই বসবে যে আদনান একটা চিৎকাদুনি। এটা কি ঠিক হবে? কান্না থামাও। আদিল নিজেকে সামলালো, তারপর হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে হেসে বলল। ঠিক বলেছ বাবা, আমি আর কাঁদবো না। আমার জান্নাতের জ্ঞান ফিরেছে তো। বর্তমানে সবাই হসপিটালে অবস্থান করছে। নেহালকেও এই হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। তার অবস্থা এখন কিছুটা ভালো। জান্নাতকেও হসপিটালে আনার পর হসপিটালের বেস্ট ডাক্তার দিয়ে জান্নাতের ট্রিটমেন্ট করা হয়। যদিও তারা নিজেরাও এই বেস্ট তালিকায় পড়ে, কিন্তু পরিস্থিতি এমন যে তারা কেউ সাহসী পায়নি। অ্যাসিস্ট্যান্টস করেছে। আমরা আমাদের যথাসাধ্য ট্রাই করেছি, বাট পেশেন্ট রেসপন্স করছে না। মাথায় গুরুতরভাবে আঘাত লেগেছে, আর পালসও প্রচুর ধীর গতিতে চলছে। সরি টু সে, আমাদের হাতে আর কিছু করার নেই। আল্লাহই একমাত্র ভরসা এখন। সবাই আশা ছেড়ে দিয়েছিল এটা শোনার পর, কিন্তু আদনানের বিশ্বাস ছিল তার জান্নাত তাকে ছেড়ে যেতে পারে না। মায়ের পর এই প্রথম কোনো মেয়েকে সে নিজের মন উজাড় করে ভালোবেসেছে। আল্লাহ তার মাকে তো নিজের কাছে নিয়ে গেছে, এখন নিশ্চয়ই এই মেয়েটাকে নিবে না। আদনানের প্রত্যেক ওয়াক্তে নামাজ মোনাজাতে জান্নাতের প্রাণ ভিক্ষা চাইতো আল্লাহর কাছে। তিনি এই মেয়েকে তার জীবনে পাঠিয়েছে নিশ্চয়ই এভাবে কেড়ে নিতে নয়। আদনান কত কথাই না বলেছে সে ওই ঘুমন্ত জান্নাতের সাথে, কিন্তু ওই মেয়ে কি আর তা জানে না। সে তো নিশ্চিন্তে ঘুমিয়েছিল, আর তার এই ঘুমিয়ে থাকাটা যে একজনের হৃদয় বড্ড পোড়াতো। একটা বার তার তাকানোর অপেক্ষায় তার পাশে বসে থাকতো। অপেক্ষার প্রহর যেন শেষ হতে চাইছিল না। তবে আজ এই অপেক্ষার অবসান ঘটেছে। জান্নাতের হাত নিজের হাতের মুঠোয় পুরে কথাগুলো ভাবছিল। হঠাৎই কারোর ডাকে আদনান নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে। আদনান, দুপুর হয়ে এলো তো, লাঞ্চ করবি না? আয়, নার্স তো আছেই। তানজিদের কথার উত্তরে আদনান বলল। না, ও উঠুক তারপর যাব। অভ্র বলে উঠল। আবে ভাই, এখন তো আয়, মেয়েটা ঘুমাচ্ছে, ঘুমাক না, উঠতে লেট হবে ওর। আয় তো তুই। এমনিতেই ওই দিন পালস পাচ্ছিল না বলে আমার হার্ট কাঁপছিল। যা বুঝছি হার্টের ডাক্তার দেখাতে হবে আমাকে।
অভ্রের কথা শুনে তানজিৎ বলল। সাদমান তো আছে, ওকে দিয়ে চেক আপ করিয়ে নিস। অভ্র আর চোখে বাহিরে মহুয়ার সাথে চোখে চোখে কথা বলা সাদমানের দিকে তাকালো, তারপর বলল। ভাবা যায় হার্ট স্পেশালিস্ট সিকদার সাদমান সাদীপেরই হার্ট হরণ করে ফেলেছে একটা মেয়ে। কি সাংঘাতিক না? যার নিজের হার্টই এখন অন্যের কাছে, তাকে আর আমার হার্ট কি দেখাবো ভাই? থাক, আমারটা যেমন আছে ভালো আছে। কথাটা বলে অভ্র এক হতাশার শ্বাস ফেলল। আদনান জান্নাতের ঘুমন্ত মুখশ্রীর দিকে তাকিয়ে বলল। মাথা কাজ করছিল না তখন, আর হাত কাঁপছিল, তাই পালস চেক করতে পারিনি ঠিক করে। কিভাবে চেক করেছি নিজেও জানি না। অভ্র বলে উঠল। তা তো দেখিয়েছিলাম। ওই লোকটাকে যেভাবে বন্দুক দিয়ে ভয় দেখিয়েছিলি রে, আরেকটু হলে বেচারার প্যান্ট ভিজে যেত। আদনান তেতে বলে উঠল। ওই হারামিকে মেরে দিলে ভালো হতো। কত বড় সাহস! ওর মুখটাই ভেঙে দিতাম জাস্ট। সিচুয়েশন ভালো ছিল না দেখে বেঁচে গেল। হঠাৎই সে খেয়াল করলো জান্নাতের ধরে রাখা হাতটা নড়ছে, চোখ পিটপিট করছে সে। আদনানের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আদনান জান্নাতের মাথায় হাত বুলিয়ে মৃদু স্বরে ডাকল। জান, ঠিক লাগছে এখন? জান্নাত ধীরে ধীরে চোখ খুলল। অস্পষ্ট জিনিসগুলো ধীরে ধীরে স্পষ্ট হলো। আদনানের দিকে তাকিয়ে আছে সে। জান্নাত চারিদিকে একবার চোখ বুলালো, বোঝার চেষ্টা করলো সে আসলে কথায়। আদনান তা বুঝে বলল। আমাদের হসপিটাল আছো তুমি, নো টেনশন জান। আদনান ওর হাতে একটা চুমু খেলো। তানজিৎ আর অভ্র বেরিয়ে গেল। জান্নাত বেশ কিছুক্ষণ চুপ রইল। আদনানও চুপ করে তাকিয়ে রয়েছে তার বাণে। এই মেয়েটার পল্লব ঝাপটানোতে আজ সে আকাশ সমান শান্তি খুঁজে পাচ্ছে। 3টা দিন ধরে ঘুমিয়েছিল সে। এই 3টা দিন সে 300 বছরের মতো লেগেছে আদনানের কাছে। এখন কি সুন্দর তার ঘন ঘন পল্লব ঝাপটে চারিদিকে পর্যবেক্ষণ করছে। জান্নাত অক্সিজেনের মাস্কটা সরাতে চাইল। আদনান বলে উঠল। সব ঠিক হয়ে যাবে, এখন না, একটু সুস্থ হলে এটা খুলে দিব। কিছু বলবে তুমি? জান্নাত বহু কষ্টে আওড়ালো দুটো শব্দ, যা শুনে আদনানের হৃৎপিণ্ড থমকে গেল। কে আপনি? সবাই এখন লাঞ্চ করতে ব্যস্ত। ক্যান্টিনে গিয়ে লাঞ্চ করছে সবাই। সাদমান লাঞ্চ না করে নিজের কেবিনে চলে যায়। ইশারায় মহুয়াকেও আসতে বলে সে, তাই সবার অগোচরে মহুয়াও চলে যায়। মাহির এটা দেখে খাবার খেতে খেতে আরমিনকে মৃদু ধাক্কা দিয়ে বলল। চলো না বউ, আমরা একটু প্রেম করে আসি। আরমিন মাহিরের কথা শুনে খাবার থামিয়ে চোখ বড় করে তাকালো, তারপর লাজুক স্বরে বলল। কি আজে বাজে কথা বলছেন বলুন তো? মাহির বলে উঠল। হায় রে, আচ্ছা ভালো কথা। তুমি ক্যারাটে জানো বলনি তো কখনো? কোথা থেকে শিখলে এত ভালো ক্যারাটে? আমিও শিখতাম আর কি। আরমিন দাঁত কেলিয়ে হেসে বলল। ফ্রম ইউটিউব শিখবেন? মাহির বোকা বনে গেল। ইউটিউব দেখে এত ভালো ক্যারাটে? তার বউ সত্যি একটা চিজ। মাহির মনে মনে নিজেকে বাহাব্বা দিয়ে বলল। জিতেছিস ভাই, তুই জিতেছিস। সে আরমিনের কানে কানে বলল। তাহলে একটু সাবধানে রোমান্স করতে হবে, কখন আবার চিংস্যাং ফু করে দিবে ভাবতেই ভয় লাগছে। আরমিনের কান গরম হয়ে যায় কথাগুলো শুনে। সে কোনোই দিয়ে একটা গুঁতো মারে মাহিরের পেটে। মাহির পেটে হাত দিয়ে হেসে ফেলল। কান্না করে কি একটা অবস্থা করেছো। ভাবছি তোমাকে হসপিটালেই রাখবো কিছুদিন, বাসায় থাকলেই শুধু টই টই করো। মহুয়ার মুখটা শুকিয়ে গেল কথাগুলো শুনে। সে বলে উঠল। কোথায় টই টই করলাম? আপুর অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে আর বসে থাকতে পারিনি, তাই এসেছি। সাদমান নিজের বরাদ্দকৃত চেয়ারে বসেছিল আর মহুয়া দাঁড়িয়ে। সাদমান বলল। বেসিন থেকে হাত ধুয়ে কাছে আসো। মহুয়া তরাক গতিতে বলল। কেন? সাদমানের বিরক্ত লাগলো। সে বলে উঠল। এত প্রশ্ন করো কেন, আসতে বলেছি না? মহুয়া পাশে থাকা ছোট্ট বেসিনটা থেকে হাত ধুয়ে ধীর পায়ে এগিয়ে যায়। ও এগিয়ে যেতেই সাদমান ওর হাত ধরে টান দিয়ে নিজের কোলে বসিয়ে নেয়। হঠাৎ এমন আকস্মিক ঘটনায় থমকে যায় সে। বুক ঢিপঢিপ করছে, হৃৎপিণ্ডটা এত জোরে লাফাচ্ছে যেন এক্ষুনি বেরিয়ে আসবে। সাদমানের হাত মহুয়ার কোমরে। সাদমান এক হাতে ওর কোমর আঁকড়ে আরেক হাত দিয়ে প্লেটে সার্ভ করা খাবার এনে মহুয়ার হাতে দিল। তারপর ওর কাঁধে মাথা রেখে আবদারের স্বরে বলল। খাইয়ে দাও, অনেকদিন কেউ খাইয়ে দেয় না।
সাদমানের গরম নিঃশ্বাস আশ্রে পড়ছে মহুয়ার কাঁধে। মহুয়া হাঁসফাঁস করতে লাগলো। সাদমান বলে উঠল, না দিলে থাক, লাগবে না, কিন্তু এভাবে বসে থাকো কিছুক্ষণ, ভালো লাগছে। মহুয়া এবার বলল, দিচ্ছি, মাথাটা তুলুন। সাদমান দু হাতে ওর কোমর আঁকড়ে কাঁধে মাথা রেখে বলল, না, এভাবেই খাইয়ে দাও দিলে, তা না হলে থাক, খাবো না আর। মহুয়ার অস্বস্তি হতে লাগলো এভাবে ধরে রাখায়। সাথে লজ্জায় মূর্ছা যাচ্ছে সে। কি আর করার, ওই অবস্থাতে থেকেই প্লেট থেকে ভাত মেখে ওর মুখের সামনে ধরল। সাদমান মহুয়ার ছোট্ট হাত পুড়ে নিল নিজের মুখে। মহুয়ার আরও বেশি লজ্জা লাগতে লাগলো। সাদমান বুঝলো সেটা। সে ব্যঙ্গ করে বলল, সিরিয়াসলি তুমি লজ্জা পাও? আমি তো ভেবেছিলাম তোমার শুধু রণচণ্ডীর রূপটাই আছে। যাক, লজ্জাও পাও তাহলে, ভালো লাগলো। কিন্তু এই কথাটা মহুয়ার ভালো লাগলো না। মুখে কিছু বলল না ঠিকই, কিন্তু প্লেটের সাইডে রাখা কাঁচামরিচের টুকরোগুলো একসাথে ভাতের সাথে মেখে সাদমানকে খাইয়ে দিল। সাদমান মুখে নিতেই যা বুঝার বুঝে ফেলল। ঝালে হু হা করতে পারল না। মহুয়া নিজের হাত দ্বারা ওর মুখ চেপে ধরল। সাদমান ঘাট থেকে মাথা উঠিয়ে মহুয়ার দিকে তাকালো। ঝালে তার মুখ লাল হয়ে গেছে। মহুয়া বলে উঠল, মহুয়ার সাথে পাঙ্গা নিতে আসবেন না, আগেও বলেছি। রণচণ্ডীর রূপ আমার, তাই না? মজা বুঝুন এবার। যেও না ভিতরে। মেঘলা জান্নাতের কেবিনেই যাচ্ছিল, কিন্তু অভ্র আটকে দিল। মেঘলা ভ্রু কুচকে তাকায়। অভ্র বলল, আদনান ভিতরে থাক না, ওরা নিজেদের মতো, যেও না এখন। গুরুজন যারা ছিল সবাই গেছে নেহালকে দেখতে। মাহির আরমিন অবশ্য গিয়েছে। অভ্র একটা চেয়ারে বসল। মেঘলা গুটি গুটি পায়ে গিয়ে তার পাশে বসল। দুজনই নীরব রইল কয়েকক্ষণ। নীরবতা ভেঙে অভ্র বলল, সরি। মেঘলা কপাল কুঁচকে বলল, কেন? অভ্র অনবরত পা নাড়াচ্ছে, যা তার নার্ভাসনেস প্রমাণ দিচ্ছে। মেঘলা তা দেখে বলল, নার্ভাস ফিল করছেন কেন? সরি বলবেন কেন? অভ্র কিছুটা দনমন করে বলল, অ্যাকচুয়ালি সেই দিন আমি আসলে মানে আর কি, ওই জন্যই আমার খারাপ কোনো ইন্টেনশন ছিল না, বিশ্বাস করো। মেঘলা অভ্রের কথার মাঝে বলে উঠল। আমি জানি সেটা, সরি বলতে হবে না। মেঘলা মনে মনে বলল, আপনি সেদিন কিস করলেও কিছুই বলতাম না। পর মুহূর্তেই নিজের ভাবনায় নিজেই লজ্জা পেয়ে গেল। অভ্র মাথা চুলকে হেসে বলল, থ্যাঙ্কস, বাট নো টেনশন। খুব দ্রুত হালালভাবে তোমাকে নিজের করে নিব আমি। জাস্ট 18 হোক। মেঘলা লজ্জা পেল একটু, তারপর অভ্রের সাথে একটু মজা নিতে বলল, কিন্তু সার্টিফিকেটে আমার বয়স 15, আপনাকে আরও ওয়েট করতে হবে। অভ্র চেঁচিয়ে বলে উঠল, হোয়াট? 15 মানে? সার্টিফিকেটের খেতায় আগুন। লাগবে না ওই সার্টিফিকেট। কাগজপত্রে না হয় তোমার জন্ম নাই হলো, বাস্তবটাই আসল। যেই দিন 18 হবে সেই দিনই বিয়ে করব তোমাকে। মেঘলা অভ্রের চেঁচানোতে ভরকে যায়। আশেপাশের মানুষ তাদের দিকে তাকিয়ে। মেঘলা বলে উঠল, চেঁচাচ্ছেন কেন? হসপিটাল এটা। অভ্র সেসব তোয়াক্কা না করে নিজের মতো বলতে লাগলো, ধুর, তুমি এত লেট করে পৃথিবীতে কেন এলে বলো তো? বেটা শ্বশুর আমার কোনো কাজের না। আরও আগে। অভ্র আর কিছু বলার আগেই মেঘলা অভ্রের মুখ চেপে ধরে। তারপর বলল, চুপ করুন অসভ্য লোক, আমার বাবা আসছে। অভ্র পেছন ঘুরে তাকাতেই দেখে সত্যি মেঘলার বাবা আসছে। মুখটা ভোঁতা করে তাকালো তার দিকে। কেন এত লেট করলো তার শ্বশুর? দুঃখে এখন তার বুক ফাটছে। বিলিভ মি, তোমার মাথায় আমার বন্দুকের একটা বুলেট ঢুকিয়ে দিব জান্নাত। মজা করছো আমার সাথে? এত ঘটনার পর, এত কিছুর পর জিজ্ঞাসা করছো যে আমি কে? জামাই হই তোমার। হয়েছে এবার? জান্নাত ঠোঁট উল্টে বলল, আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু কবে? আর আপনি এরকম খ্যাকশিয়ালের মতো চেঁচাচ্ছেন কেন? এটা কার সাথে বিয়ে দিয়েছে আমাকে? আদনান হা হয়ে গেল জান্নাতের কথা শুনে। সে নাকি খাক শিয়াল। আদনান দাঁতের দাঁত চেপে বলল, আমি খ্যাকশিয়াল হলে তুমি কি? তুমি হলে করোনা ভাইরাস। আশ্চর্যজনক ব্যাপার, বাঁচার জন্য যে ভ্যাকসিন নিব সেটাও তুমি। শালা কপাল একটা আমার। জান্নাত বলে উঠল, কে আপনি? সত্যি করে বলুন না। আদনান উঠে দাঁড়ালো, কাঁদো কাঁদো ফেস করে বলল, এই জান্নাত, সত্যিই চিনতে পারছো না আমাকে?
জান্নাত দুদিকে মাথা নেড়ে না বোঝালো। আদনান বলে উঠল, আমি কিন্তু এবার কান্না করে দিব জান্নাত, মজা করো না প্লিজ। জান্নাতের হাসি পেল, কিন্তু সে হাসি চেপে রাখলো। সেও আদনানের মতো করে বলল, হ্যাঁ, আমি এবার কান্না করে দিব যদি আপনি না বলেন আসলে আপনি কে। আদনান এবার ফ্লোরে বসে হাত পা ছুঁড়ে কাঁদতে লাগলো বাচ্চাদের মতো করে। জান্নাত বোকা বনে গেল। পর মুহূর্তেই অক্সিজেনের মাস্কের মধ্যে দিয়েই বেরিয়ে এলো হৃদয় শীতল করা খিলখিলি হাসির শব্দ। আদনান তাকালো সেদিকে। ঠিক কতগুলো দিন, কতগুলো ঘন্টা পর সে দেখলো এই হাসি। মন রাঙিয়ে দেয় যেন এই হাসি। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। পর মুহূর্তেই সে ঘোর থেকে বেরিয়ে এলো। এই মেয়ে তার মানে এতক্ষণ ধরে মজা নিচ্ছিল তার সাথে। এইবার একটা শিক্ষা দিতেই হতো তাহলে। আদনান বাঁকা হাসলো। প্লিজ মহু, স্টপ নাও। আর কত কাঁদবে? এমনভাবে কাঁদছো যেন আমি তোমাকে কিছু করেছি। প্লিজ স্টপ। মহুয়া সাদমানের বুকে মাথা রেখে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে তখন থেকে। সাদমানের শার্ট ভিজে যাচ্ছে ওর চোখের পানিতে। সাদমান এবার একটা ধমক দিল। কান্না থামাও। থামাতে বলেছি না? হাত সরাচ্ছিলে না কেন? এমনি এমনি কামড় দিয়েছি আমি? এখন যদি কান্না না থামাও তাহলে ওই হাতেও কামড় দিব। আর শুধু হাতে না, কোনো অংশ বাদ দিব না, বলে দিলাম। স্টপ। মহুয়ার সাথে সাথে কান্না থামিয়ে দিল, কিন্তু ওভাবেই সাদমানের বুকে পড়ে রইল। সাদমান মহুয়ার খাবার লেগে থাকা ডান হাতটা ধরে সামনে এনে দেখতে লাগলো। একটু বেশি জোরেই কামড় দিয়েছে, দাঁতের দাগ বসে গেছে। সাদমান বলল, এইটুকু আঘাতে এই অবস্থা? পুরো আমিটাকে সামলাবে কিভাবে? মহুয়া মাথা তুলল সাদমানের বুক থেকে। আশ্চর্য তো, যে তাকে আঘাত দিয়েছে সে তার বুকেই পড়ে কাঁদছিল। মহুয়া ভেজা নয়নি সাদমানের দিকে তাকালো। সাদমান দুষ্টু হেসে তাকিয়ে আছে। মহুয়া হঠাৎ ওর হাত ধরে রাখা সাদমানের হাতে জোরে কামড় বসিয়ে দিল। সাদমান হকচকিত হয়ে গেল এমন ঘটনায়। হালকা আর্তনাদ করে উঠল সে, তবে ছাড়তে বলল না। ঠোঁট কামড়ে ধরে সহ্য করতে লাগলো। কিছুক্ষণ পর মহুয়া ছেড়ে দিল। তারপর সাদমানের দিকে তাকিয়ে বলল, আমি আবার ঋণ রাখি না, হিসাব বরাবর এখন। সাদমান নিজের হাতের দিকে তাকালো একবার। দাঁতের দাগ বসে রক্ত জমাট বেঁধে গেছে জায়গাটাতে। মহুয়ার দিকে তাকিয়ে বলল, তাহলে তো আমার একটা চুমু পাওনা আছে, দিয়ে দাও তাহলে। সাদমান নিজের গালটা বাড়িয়ে দিল। মহুয়া ভ্রু কুঁচকে বলে উঠল, কিসের চুমু? আপনার তো বড় একটা থাপ্পড় পাওনা আছে। সাদমান এক ভ্রু উঁচু করে বলল, তুমি আমাকে থাপ্পড় মারবে? আর কিসের চুমু মানে? থাপ্পড় মারার পরে গিয়ে চুমু দিয়ে এসেছিলাম না? ব্যাগ দাও সেটা ফার্স্ট। মহুয়ার কপাল কুঁচকে আসে। ভাবতেই সে ধরে ফেললো ব্যাপারটা। মহুয়া চোখ বড় করে বলতে লাগলো, ও, তার মানে ওটা স্বপ্ন ছিল না। আমি আরো ভাবলাম। এই, এক মিনিট, আপনি তার মানে আমাকে আগে থেকে। সাদমান ঠোঁট কামড়ে হেসে মাথা উপর নিচ করলো। মহুয়া বলল, তাহলে মেরেছিলেন কেন? আপনি লোকটাই ভালো না, ধুর। মহুয়া উঠতে নিলেই সাদমান শক্ত করে চেপে ধরে ওকে। তারপর বলে, তুমি বৃষ্টিতে ভিজছিলে কেন? পেছনের দুটো ছেলে বাজেভাবে দেখছিল তোমাকে, তাই রাগ উঠে গিয়েছিল। মহুয়া হঠাৎ বলে উঠল, এই, আমি না চুমু দিয়েছিলাম আপনাকে? হ্যাঁ হ্যাঁ। সাদমান কপাল কুঁচকে বলল। কবে? মহুয়া সাদমানের দিকে তাকিয়ে বলল, আরে, ডিয়ার ছিল যে। সাদমানের মনে পড়লো কথাটা তৎক্ষণাৎ। ডেয়ার শুনেই হেসে ফেললো সে। সত্যি কি ডেয়ার ছিল? অভ্রের একটা থ্যাঙ্কস পাওনা আছে এর জন্য। ভুলেই গিয়েছিল সে। মহুয়া বলে উঠল, তখন যেন কি বলেছিলেন? হ্যাঁ, হারপিক দিয়ে মুখ ধুতে হবে, এটাই বলেছিলেন না? ইচ্ছে করে ঝগড়া করতেন আপনি আমার সাথে। সাদমান মহুয়ার কাঁধে মাথা রেখে বলে, কারণ ঝগড়া করলে তোমার মুখ থেকে বেশি কথা শোনা যায়, তাই যখন ইচ্ছা হতো তোমার সাথে কথা বলতে তখন ঝগড়া করতাম। আর ঝগড়া করলে ভালোবাসা বাড়ে, জানো না? মহুয়া সাদমানের মাথাটা নিজের কাঁধে থেকে সরানোর চেষ্টা করতে করতে বলল, আমি আর আপনাকে প্রতিদিন গালি দিতাম এর জন্য। আর কথা বলতে ইচ্ছে হলে কে ঝগড়া করে? অবশ্য আপনার মুখ থেকে তো আবার ভালো কথা বের হয় না, তে তো করলা আপনি। সাদমান হেসে বলল। টেস্ট করেছিলাম মনে হয়। মহুয়া বলে উঠল। ছি। সাদমান মহুয়ার কাঁধ থেকে মাথা উঠিয়ে বলল, ছি বলার কি আছে? তুমি তো বললে আমি তেতো করলা। টেস্ট করেছিলে নিশ্চয়ই তাহলে। ছি ছি মহু, ছি।
তুমি আমার ইজ্জত হরণ করেছো। ছি, তুমি এমন। মেয়েরা শুধু ছেলেদের দেহটাই দেখে গেল, মনটা বুঝলো না। তবে শুনে রাখো, তুমি তুমি আমার দেহ পেলেও মনটা পাবে না। মনটাও পাবে না। মনটা পাবে। আজ সাদাসিধা বলে মনটাও দিয়ে দিলাম। অবশ্য সেটা তো আগেই হরণ করেছো, কিন্তু আমার ইজ্জতও ছাড়ে না তুমি। ছি। মহুয়া সাদমানের এমন অ্যাক্টিং দেখে কিছুক্ষণ থম মেরে তাকিয়ে রইল ওর পানে। সাদমান চেহারাটা কাদো কাদো করে রেখেছে। সাদমান যে এমন অ্যাক্টিংও করতে পারে মহুয়ার ধারণার বাহিরে ছিল এটা। মহুয়া হঠাৎ ফিক করে হেসে ফেলল। সাদমান মুখটা কিছুক্ষণ অমন রেখে নিজেও হেসে ফেলল। মহুয়ার কাঁধে পুনরায় মাথা রেখে বলল, এমনই থেকো সব সময়। মহুয়া হাসতে হাসতে বলল, কেমন দেহলোভী? সাদমান তড়িৎ গতিতে মাথা তুলল। মহুয়ার পানে তাকিয়ে রইল। কি সাংঘাতিক মেয়ে! মহুয়া সাদমানের এমন রিয়াকশন দেখে জোরে জোরে হাসতে লাগলো। সাদমান একটা দীর্ঘশ্বাস ছাড়লো, তারপর বলল, মেয়ে মানুষের নজর ভালো না, রহম করো আল্লাহ। মহুয়া এই কথা শুনে হাসতে হাসতে সাদমানের বুকে মাথা এলিয়ে দিল। সাদমান নিজেও হাসল। আশ্চর্য তো, আপনি কে? আমি ভেবেছিলাম আপনি আমার বউ। সরি সরি। জান, কই তুমি? জান্নাত বোকা বনে গেল এহেন কথায়। আদনান মেঝে থেকে উঠে বাহিরের দিকে যেতে লাগলো। জান্নাত তখন বলে উঠল, কি বলছেন? আদনান ঘুরে তাকিয়ে বলল, আমাকে বলছেন? সরি সরি, আমি ভেবেছিলাম আপনি আমার বউ। আসলে আমার বউও এই হসপিটালে অ্যাডমিট। সরি ম্যাডাম, কিছু মনে করবেন না। জান্নাত মৃদু স্বরে ডাকলো, আদনান? জি, কে আদনান? আপনার হাজবেন্ড? আচ্ছা, আমি দেখছি। আর আদনান নামের কেউ থাকলে বলবো যে তাকে আপনি ডাকছেন। অ্যাগেন সরি। জান্নাত আহাম্মকের মতো তাকিয়ে রইল। আদনান তা দেখে অস্পষ্ট হাসলো আর মনে মনে বলল, আমার সাথে ফাইজলামো করা, তাই না? এবার মজা বুঝাবো। জান্নাত হয়তো বুঝলো ব্যাপারটা। সে বলল, না, ডাকতে হবে না, আপনি শুনুন। আদনান বলে উঠল, আস্তাগফিরুল্লাহ, মাফ করবেন। আমি আমার বউ ব্যতীত অন্য কারো কথা শুনি না। জান্নাতের বিরক্ত লাগলো। এবার সে বলল, আপনি বিয়ে করলেন কবে? ঢং বাদ দিন, ভালো লাগছে না। আদনান মুচকি হেসে বলল, বিয়ে তো কবেই করেছি। আর ঢং আমি শুধু আমার বউয়ের সামনে করি, আপনার সামনে করব কেন? এনিওয়েজ, আমি যাই। বরং আমার বউ আর আমাকে অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলে মুন্ডু আলাদা করে দিবে। জান্নাত রেগে গেল। এবার অক্সিজেন মাস্কটা টেনে খুলে ফেলল। তারপর ওঠার চেষ্টা করতে নিলে ব্যথা হলো, যার দরুন ধপ করে বালিশে মাথাটা পড়েছে। ও হালকা আর্তনাদ করে উঠল। আদনান এগিয়ে এলো তৎক্ষণাৎ। তারপর ব্যস্ত স্বরে বলল, আরে আরে, ঠিক আছো? বেশি লেগেছে? এত ছটফট করো কেন বেয়াদব? নিজে ঢং করবে আর আমি করতে নিলে উত্তেজিত হয়ে যাবে। উত্তেজিত হবেন না প্লিজ, কুল। আদনান জান্নাতকে আবার অক্সিজেন মাস্কটা পরিয়ে দিল। জান্নাত কিছু বলতে নিলে সে বলল, শ্শ্, এখন কথা বলা ঠিক না তোমার জন্য। পরে বলো যা বলার। শুধু এটা বলো, ঠিক লাগছে এখন? জান্নাত বলল, মাথা ব্যথা করছে। আদনান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, প্লিজ এই কয়েকটা দিন একটু শান্ত থাকো। কষ্টটা তো তুমিই পেলে। জান্নাত কিছু বলল না। আদনান জান্নাতের পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিছুক্ষণ নীরব রইল দুজন। নীরবতা ভেঙে আদনান নরম স্বরে ডাকলো, জান্নাত। জান্নাত কিছু বলল না, হয়তো বুঝতে পারছে আদনান কি বলবে। জান্নাত অক্সিজেন মাস্ক সরাতে বলল। আদনান অসহায় চোখে তাকালো, তারপর বাধ্য হয়ে খুলে দিল অক্সিজেন মাস্ক। জান্নাতকে পেছনে একটা বালিশ দিয়ে হেলান দিয়ে বসালো। জান্নাত জোরে একটা শ্বাস নিল। সে বিছানায় হেলান দিল না, বরং আদনানের কাঁধে মাথা রাখলো। আদনান হাসলো, ভালো করে বসলো সে। এক হাতে জান্নাতকে জড়িয়ে ধরলো সে। তারপর নরম স্বরে বলল, কেন গেলে জান্নাত? বাসা থেকে বের হতে মানা করেছিলাম না? আদনান জান্নাতের থেকে উত্তর না পেয়ে ওর দিকে তাকালো। দেখলো তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আদনান জান্নাতকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। প্লিজ কেঁদো না, কষ্ট হয় তো। আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে, আর বলবো না, ওকে? প্লিজ কেঁদো না। জান্নাত ফুপিয়ে কেঁদে উঠল। আদনানের শার্ট খামচে ধরল। আদনান যা বুঝার বুঝে নিল। হয়তো ভাগ্যে এটাই ছিল, তাতে কি? সে তো জান্নাতের দেহকে ভালোবাসে না, তার মনটাকে বাসে। তাহলে জান্নাত তার ছিল, তার আছে আর তারই থাকবে।
জান্নাত কান্নারত স্বরে বলল, আমি মার্ডার করে ফেলেছি আদনান। আদনানের প্রথম মনে হলো সে ভুল শুনছে। সে শিওর হতে জিজ্ঞাসা করল। কি বললে? জান্নাত কান্না করতে করতেই বলল,